দায়িত্ব গ্রহণের পর প্রথম পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সিটি কর্পোরেশনের ঘোষণা সহ রয়েছে নানা কর্মসূচি। বিকেলে যোগ দেবেন জনসভায়। এখন প্রধানমন্ত্রী আসছে আমার তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে, আমরা আশা করি উনি আমাদের বাংলাদেশ সেটা উন্নয়ন করবে। আজকে আমাদের অনেক আনন্দ এবং আমরা অনেক উচ্ছ্বসিত যে দীর্ঘদিন পরে বগুড়া পৌরসভা থেকে বগুড়া সিটি কর্পোরেশনে রূপান্তর হতে যাচ্ছে। সারা দেশে হামের বিশেষ টিকাদান শুরু। নারায়ণগঞ্জে কর্মসূচি উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর। 3 সপ্তাহে টিকা পাবেন 1,70,00,000 শিশু। ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণার পরও ভিড় ও ভোগান্তির কমেনি ফিলিং স্টেশনে। গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত দ্রুতই। দুইটা বিষয় বিবেচনায় নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। তো সেভাবে করে আমরা একটা খসড়া করেছি। একদিন তেল নিতে না যায়, একদিন গাড়ি চালায়, এই মতো অবস্থা। আমাদের ইনকামের অবস্থা খুবই খারাপ। জ্বালানি তেলের দাম বাড়ায় বিপাকের রাইড শেয়ারিং চালকরা। আয় কমায় পেশা বদলাচ্ছেন অনেকে। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। নিয়মের কড়াকড়িতে মানসিক চাপ বাড়ার শঙ্কা। আতঙ্কের কিছু নেই বলছে শিক্ষা বোর্ড। ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটকের দাবি যুক্তরাষ্ট্রের। প্রতিশোধের হুমকি তেহরানের। ইসলামাবাদের দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। সরকার গঠনের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন সহ অংশ নেবেন বেশ কিছু কর্মসূচিতে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম ও আসিফ ইকবাল খান। শুরুতে যেতে চাই রাজীবের কাছে। রাজীব, প্রধানমন্ত্রীর বগুড়ায় আর কি কর্মসূচিতে অংশ নেবেন, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে বগুড়ায় এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সার্কিট হাউসে যাবেন এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যাবেন জেলা আইনজীবী সমিতির একটি নবনির্মিত ভবন রয়েছে, সেই ভবন তিনি ফলক উন্মোচন করবেন এবং সেখানে আবার ই বেল বন্ড কর্মসূচির সেখানে উদ্বোধন করবেন এবং তারপর সেখান থেকে বগুড়া পৌরসভায় আসবেন। বগুড়া পৌরসভায় বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন এবং 1876 সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা, 150 বছর বয়সী এই পৌরসভা আজ থেকেই সিটি কর্পোরেশনে রূপান্তর করা হচ্ছে। সিটি কর্পোরেশন হিসেবে আজ থেকে যাত্রা শুরু করবে এবং বগুড়াবাসীর দীর্ঘদিনের এই চাওয়া ছিল, সেই চাওয়া আজ বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বগুড়ায় প্রথমবারের মতো আসছেন এবং বগুড়া জেলাবাসীর যে দীর্ঘদিনের চাওয়া, সেই চাওয়া পূরণ করছেন। বগুড়া পৌরসভা থেকে তিনি যাবেন বাগবাড়িতে তার পৈতৃক নিবাসে এবং সেখানে গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, হামরুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন, খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং শহীদ জিয়াউর রহমানের যে পৈতৃক নিবাস বাগবাড়িতে, জিয়াবাড়িতে যাবেন, সেখানে কিছু সময় কাটাবেন এবং তারপর সেখান থেকে আবারও বগুড়া শহরে ফিরবেন এবং বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে একটি জনসভা রয়েছে বিকাল 4টায়, সেই জনসভায় অংশগ্রহণ করবেন। বগুড়ার মানুষ আজ আসলে এই বগুড়ার সন্তান তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন প্রথমবারের মতো আজকে বগুড়ায় আসছেন এবং পৌরসভাটা সিটি কর্পোরেশনে উন্নীত করার যে কার্যক্রম, এই কার্যক্রমে কিন্তু বগুড়ার মানুষ খুবই উচ্ছ্বসিত। কারণ বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য 2006 সালে সিটি কর্পোরেশনের যে 8টি শর্ত পূরণ করতে হয়, সেই 8টি শর্ত 2006 সালে পূরণ করা হয়। তারপরে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি শুরু হয়, কিন্তু সেই কার্যক্রম মাঝপথে স্থগিত হয়ে যায় এবং তার প্রায় 2 দশক পর সেই কার্যক্রম আবার চালু করা হয়। 2024 সালের 5 আগস্টের পর থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের উন্নীত করার যে কার্যক্রম সেটি পুনরায় চালু হয় এবং সেই কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে আজ প্রধানমন্ত্রী এই ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই সিটি কর্পোরেশন আজ থেকে যাত্রা শুরু করবে। দীর্ঘদিনের যে ভোগান্তি, সাধারণ মানুষের, বগুড়া পৌরবাসীর যে দীর্ঘদিনের ভোগান্তি, সেই ভোগান্তি
কাটবে। বগুড়া পৌরসভায় 70 বর্গ কিলোমিটার আয়তনের একটি পৌরসভা, প্রায় 10 লাখ মানুষ এই পৌরসভায় বসবাস করে, কিন্তু ছোট্ট একটি পৌরসভার যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ নিয়েই বগুড়া পৌরসভাতেও নাগরিক সেবা দেওয়া হয়েছে। সেই সেবা আসলে পর্যাপ্ত ছিল না। সাধারণ মানুষ ড্রেনেজ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, রাস্তা এবং বর্জ্য অপসারণের সব ধরনের ব্যবস্থাতেই কিন্তু ভোগান্তিতে পড়েছেন, ভোগান্তির শিকার হয়েছেন। ঠিক সেই জিনিসগুলো থেকে উত্তরণ হবে, সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে বরাদ্দ বাড়বে এবং নাগরিক সেবা বাড়বে। এটি বগুড়াবাসীর চাওয়া এবং সেই কার্যক্রমের শুরুটা আজ থেকেই হতে যাচ্ছে। আজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়া পৌরসভা, বগুড়া সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে। বগুড়ায় প্রধানমন্ত্রীর আজকের যে রাষ্ট্রীয় সফর, এই সফরের আরো খবর জানাতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে যুক্ত রয়েছেন আমাদের আরেক সহকর্মী আসিফ ইকবাল। আমরা একটু তার কাছে জানতে চাই সেখানকার সবশেষ সমাবেশ স্থলের কি অবস্থা এবং সার্বিক কি খবর রয়েছে, জানাবেন আসিফ। সেলিম, যেটি বলছিলেন, আমরা এখন আলতাফুন্নেসা খেলার মাঠে আছি। এখানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকে যে প্রধান কর্মসূচিটি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা যতদূর জানতে পেরেছি তিনি ইতিমধ্যেই বগুড়ায় প্রবেশ করেছে এবং এখন আমরা যেখানে আছি আলতাফুন্নেসা খেলার মাঠ, এখানে কিন্তু আসলে একটা সাজ রব বিরাজ করছে। 4টায় অনুষ্ঠান, কিন্তু এখনই আমরা দেখছি যে যারা এই নেতাকর্মীরা রয়েছে এবং উৎসুক এই বগুড়ার বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে ভিড় করছেন। তারা আগে থেকেই তাদের জায়গাটি আসলে নেওয়ার চেষ্টা করছেন যাতে তারা তাদের নেতাকে খুব কাছ থেকে দেখতে পারেন। আমরা এখানে কয়েকজনের সাথে একটু জানার চেষ্টা করব তাদের আসলে প্রতিক্রিয়াটা কি, যে নির্বাচনের পরে তাদের যে প্রিয় নেতা তাদের কাছে আসছেন, তাদের কেমন লাগছে একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নির্বাচনের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বগুড়ায় উনি যে আসতেছেন, এর জন্য আমরা তাকে বরণ করে নেওয়ার জন্য অতি আগ্রহে আছি। এবং এই যে দেখতেছেন এত রোদের মধ্যে আমরা সকাল থেকে এখানে চলে এসেছি। আমাদের এখানে প্রোগ্রাম আছে হচ্ছে 3টায়, কিন্তু আমরা ওনাকে দেখার জন্য অতি আগ্রহী। আমরা এখন থেকে এখানে বসে আছি যে এক নজর সামনে থেকে দেখবো। এটাই আমাদের একটা আমাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমরা অতি আগ্রহে এখানে সকাল থেকে এসে বসে আছি। এবং আমাদের প্রধানমন্ত্রী এই যে উনি আমাদের বগুড়ায় যে আসতেছেন আমাদের এই সিটি কর্পোরেশন ঘোষণার জন্য, আমরা এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বগুড়াবাসী থেকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে বগুড়াকে আরো আগামীতে অনেক কিছু উপহার দিবেন, এটাই আমরা চাই ইনশাআল্লাহ। কেমন লাগছে প্রধানমন্ত্রী আজকে আসছেন? আসলে প্রধানমন্ত্রী আসতেছে, আমাদের খুবই আনন্দ লাগতেছে। প্রধানমন্ত্রী তার দীর্ঘদিন পরে তার পিতৃভূমিতে আসতেছে, যার কারণে খুবই আনন্দ লাগতেছে। আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে। ভবিষ্যৎ যাতে আমাদের সারা বাংলাদেশকে সে ভালো রাখতে পারে, আমরা এই আশাই করতেছি এবং খুবই ভালো লাগতেছে আমাদের। যেটি দেখছিলেন জ্যোতিকা, আসলে যে এখনই প্রোগ্রামটি শুরু হবে 4টায়, কিন্তু এখনই আসলে তীব্র রোদের মধ্যেও যারা এই বগুড়ার বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখনই এই সমাবেশ স্থলে ভিড় জমাচ্ছেন যাতে তারা খুব কাছ থেকে তাদের প্রিয় নেতাকে দেখতে পারে, প্রধানমন্ত্রীকে দেখতে পারেন। এই জন্যই আসলে তাদের এখানে আগমন। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী যেহেতু আজকে তাদের জন্য একটি উপহার নিয়ে আসছেন, বগুড়াকে সিটি কর্পোরেশন হিসাবে ঘোষণা করার উপহার, সেই জন্য তাদের মধ্যে আসলে একটা উৎসবমুখর একটা ভাব বিরাজ করছে এবং পুরো শহরেই আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা। বগুড়ায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সারা দেশে 70,000-এর বেশি টিকা কেন্দ্রে একযোগে শুরু হলো হাম রুবেলার টিকাদান কর্মসূচি। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ লিটল অ্যাশেলস সেমিনার স্কুলে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে, এলাকাগুলি আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ এটা কন্ট্রোলে এসে যাবে। আমরা প্রচার তো সমানে করতেছি। আসলে তো আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে টিকা হামটা এসেছে, আমরাও তড়িৎ গতিতে শুরু করেছি। এবং আমি আপনাকে আনন্দের সাথে বলি, ঢাকা শহরে কিন্তু হামের প্রাদুর্ভাব কম। ঢাকাতে যে রুগী আপনারা ডেলি শুনেন সব কামিং ফ্রম ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে হাম হইলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকায়। টিকাদান কার্যক্রম নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। উদ্বোধনী কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী কি বললেন, আর এই কর্মসূচিতে কত শিশু টিকা পাবেন? জ্যোতিকা,
যুথিকা, আজকে তৃতীয় ধাপে এবং চূড়ান্ত পর্যায়ে টিকাদান কর্মসূচি কিন্তু কেন্দ্র কিন্তু এখানে উদ্বোধন করা হয়ে গেছে। এরপর সারা দেশব্যাপী যে এই পর্যায়ে যতগুলো এখন পর্যন্ত লিস্টেড রয়েছে সবগুলোতেই কিন্তু সব জেলাতেই টিকাদান কেন্দ্র উদ্বোধন করা হবে। সেই সাথে এর পরবর্তী কার্যক্রম কিন্তু জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি কিন্তু এর মধ্যে উদ্বোধন করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে টিকা নেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বিগত সময়ের কারণে 4 বছর আনুমানিক টিকাদানকে হামের টিকা দেওয়া বন্ধ থাকার কারণেই কিন্তু অনিয়মিত হওয়ার কারণেই এতটা বিপর্যয় ঘটেছে বলে তিনি বলেছেন। তবে এটাকে সরাসরি মহামারী না বলে আতঙ্ক না ছড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি আমরা যতটা জানতে পেরেছি এখন পর্যন্ত সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 200-র কাছাকাছি ছড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত মৃত্যু রয়েছে, কিন্তু এক এক জায়গায় এক এক পরিসংখ্যান দেয়া থাকলেও মানুষকে, সাধারণ জনগণকে বিচলিত না হয়ে, বিশেষ করে শিশুদের মায়েদেরকে বিচলিত না হয়ে তাদেরকে যথাযথ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করানো এবং নিয়মিত জ্বর অথবা কিছু হলে সে বিষয়ে যথার্থ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে এবং সাথে সাথে বাচ্চাদেরকে আইসোলেটেড করে রাখার কথা বলা হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা আছে তারা অনেকটাই কিন্তু ঘাবড়ে গেছে। তারা ভাবছেন এই বিষয়ে ছোঁয়াছে অনেক ভাব রয়েছে এবং নানান রকম কথা গুজব ছড়িয়ে কিন্তু অনেক রকমের বাধা আসছে স্বাস্থ্য খাতে। কিন্তু সব কিছু উপেক্ষা করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই হাম প্রতিরোধে তারা সংকল্পবদ্ধ। আরেকটা কথা যদি বলে রাখি, হাসপাতালে আসলে প্রয়োজনীয় সরঞ্জাম যে মজুদ নেই সেগুলো নিয়েও কিন্তু সাংবাদিকরা প্রশ্ন তুলেছিলেন। সে জায়গায় তিনি কিন্তু সেটা খুবই পারদর্শিতার সাথে কিছুটা এড়িয়ে গেছেন। বলেছেন যে এ ধরনের কোনো কিছু হলে আসলে খবর রাখা হবে এবং সেই হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। তবে দেখা যায় যে সব সময় যে কোনো ধরনের বিপর্যয় অথবা মহামারী অথবা কঠিন কোনো রোগ আসলেই দেশ সংকটাপন্ন হয়ে পড়ে, কোনো কিছুরই মজুদ থাকে না। এই জাতীয় জিনিস যেন ভবিষ্যতে আর না হয়, সকল সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, টিকা এবং সরঞ্জাম যেন মজুদ থাকে, প্রয়োজন অনুযায়ী কিন্তু দেয়া যায় রোগীদেরকে। সাধারণ সেই ব্যাপারে কিন্তু বারবার সংশ্লিষ্ট যারা আছে তারা এবং এই যে ছোট ছোট কোমল শিশুদের মায়েদের আকুল আবেদন ছিল। এই ছিল যুথিকা আমার কাছে সর্বশেষ রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। হামের টিকাদান কার্যক্রম শুরুর খবর জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে মাহফুজা বৃষ্টি। এ নিয়ে আমরা আরও খবর জানবো। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ, সিলেট থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। প্রথমেই যাচ্ছি কুমিল্লায় মাসুদের কাছে। মাসুদ, টিকাদান কার্যক্রমে কেমন সাড়া দেখছেন? কুমিল্লায় আজকে একযোগে স্থায়ী এবং অস্থায়ী বেশ কিছু ক্যাম্পেইনে একসাথে টিকাদান কর্মসূচির আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আমি রয়েছি কুমিল্লার সদর উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে সকাল 10টায় টিকাদান যে কর্মসূচি সেটি উদ্বোধনের কথা থাকলেও সেটা এখনও উদ্বোধন হয়নি। তবে আমরা দেখেছি যারা টিকা গ্রহণের জন্য টিকা গ্রহণ করবেন তারা কিন্তু এসেছেন শিশুদেরকে নিয়ে, তাদের স্বজনরা এসে এই ক্যাম্পেইনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে যারা স্কুলের শিক্ষার্থী রয়েছেন তারা অপেক্ষা রয়েছেন। উদ্বোধনের পরেই মূলত হচ্ছে যে টিকাদানের যে কর্মসূচি সেটি চালু হবে। আগামী 11 দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। কুমিল্লাতে প্রায় 7.5 লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে বলে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলায় হচ্ছে 7,05,000 এবং কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় হচ্ছে 48,000। তার মানে হচ্ছে যে প্রায় 7.5 লাখের উপরে শিশু এই টিকা গ্রহণ করবেন। হাম রুবেলার এই যে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে চাচ্ছিলেন যাতে কোনো এই যে প্রতিষেধক টিকা কবে শিশুদেরকে দেবেন সে নিয়ে তারা কাজ শুরু করেছিলেন সারা দেশের সাথে। আজকে এই যে কর্মসূচির উদ্বোধন হওয়ার কারণে আমরা দেখেছি যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারা স্বজন রয়েছেন তারা তাদের শিশুদেরকে নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। আর তারা বলছেন যে টিকা গ্রহণের পরে তারা সেই সংখ্যামুক্ত হবেন। তারা বলছেন যে বিগত দিনগুলোতে যেভাবে টিকার যে সংকট ছিল সেই সংকট যেন ভবিষ্যতে আর না হয়, শিশুদেরকে বাঁচাতে হলে প্রতিষেধক টিকা
খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অতীতে যে সংকট তৈরি হয়েছিল সেটি আসলে সংকটের কারণে মানুষ চাহিদা থাকা সত্ত্বেও টিকা পায়নি, যার কারণে এই যে আক্রান্ত হচ্ছেন এর মধ্যে প্রায় 75 ভাগ শিশু হচ্ছে যে এই যে টিকা নেয়নি, যার কারণে আক্রান্ত হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজে আমরা প্রতিদিনে দেখি যে 20, 25, 30 করে ভর্তি হচ্ছে শিশু ওয়ার্ডে, আইসোলেশন ওয়ার্ডে মানুষ শিশুরা এসে চিকিৎসা নিচ্ছেন। তবে সেখানে আসন বা শয্যা সংকট হওয়ার কারণে চরম দুর্ভোগে রয়েছেন এবং আক্রান্ত ঝুঁকি পুনরায় বাড়ছে এবং শিশুদের সাথে প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের শরীরে উপসর্গ পাওয়া গেছে। কুমিল্লাতে প্রায় 30 জনের মতো অবস্থান রয়েছে কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই ছিল কুমিল্লা থেকে। আমরা চলে যাব সিলেটে, সেখানে রয়েছেন আমাদের গোলজার আহমেদ, তিনি জানাবেন টিকাদান কর্মসূচির বিস্তারিত। ধন্যবাদ মাসুদ। আসলে সিলেটেও আজকে হামের যে টিকাদান কর্মসূচি সেটি শুরু হচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। এখানে আসলে আজকের যে আয়োজন, সেখানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি মূলত আজকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খন্দকার আব্দুল মুক্তাদির সহ সিলেট জেলা এবং মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং প্রশাসনের জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে সিলেটে দীর্ঘদিন থেকে হামের যে প্রকোপ ছিল, সেই প্রকোপের টিকাদান কর্মসূচি স্থগিত থাকায় মানুষ অনেকটা উৎকণ্ঠার মধ্যেই সময় পার করছিল এবং বিগত 2-3 সপ্তাহের তথ্য যদি বলি, বিগত 2-3 সপ্তাহে সিলেটে প্রচুর পরিমাণ হামের রোগী কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এই মুহূর্তে এখন পর্যন্ত হামের প্রকোপ শুরু হওয়ার পর থেকে সিলেটে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই রোগে। এখন যাতে এই যে সংকট দেখা দিয়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য মূলত দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন যে শুরু হয়েছে, তারই অংশ হিসেবে সিলেটে আজকে এটি উদ্বোধন করা হচ্ছে এবং এক্ষেত্রে সিলেট মহানগরীতে আজকে সর্বমোট প্রায় 45টি টিকাদান কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হবে এবং সেই ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এবং যে টিকাদান কেন্দ্র যেগুলো আছে সিটি কর্পোরেশনের স্থায়ী, সেই সকল কেন্দ্রগুলোতে আজকে টিকাদানের কর্মসূচি একই সাথে কিন্তু শুরু হচ্ছে এবং এই বাস্তবায়ন করার জন্য 64টি টিম কাজ করছে। সিলেট সিটি কর্পোরেশনের 84টি টিম কাজ করছে এবং সেই ক্ষেত্রে 8 কর্মদিবস এবং স্কুল পর্যায়ে হচ্ছে 6 কর্মদিবস এই কাজ টিকাদান চলবে। এর মধ্যে যে বিশেষ করে 17 কোটি 10 লাখ যে মানুষ ছিল, সেখান থেকে যাতে কোনো ধরনের আর হাম নিয়ে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা আছে সেটি যাতে না থাকে, সেজন্য অভিভাবক সহ যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে অবগত করা হচ্ছে এবং আজকে এই কর্মসূচির মাধ্যমে মূলত এর কার্যক্রম শুরু হবে এবং সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্যমন্ত্রী তিনি উদ্বোধন করার পর মূলত অন্যান্য যে 84টি কেন্দ্র আছে সেখানে একযোগে চলবে এবং সপ্তাহের প্রতিদিনই শুধুমাত্র শুক্রবার এবং শনিবার এই 2 দিন ছাড়া সব জায়গায় সিলেট সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি তারা চলমান রাখবে। তো এই হচ্ছে সিলেট থেকে হামের টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য। হাম রুবেলা টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জানাবো হজ ফ্লাইটের খবর। হজ যাত্রার তৃতীয় দিনে আজ 13টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 5345 জন যাত্রী। রাত থেকে যথাসময়ে ছেড়ে গেছে ফ্লাইটগুলো। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। হজ যাত্রার আজকের চিত্র কেমন দেখছেন? যুথিকা, সকাল থেকে একটু যদি তথ্য জানিয়ে রাখতে চাই, আমাদের হাতে তথ্য পাওয়া যতটুকু এসেছে, রাত 12টার থেকে এখন পর্যন্ত সর্বমোট 3টি ফ্লাইট কিন্তু ছেড়ে গিয়েছে। জেদ্দার উদ্দেশ্যে 3টি ফ্লাইটই ছেড়ে গিয়েছে এবং 3টি ফ্লাইটে কিন্তু সর্বমোট 1200 জন হজ যাত্রী ইতোমধ্যেই কিন্তু সৌদি আরবে পৌঁছে গিয়েছেন। রাত 2:30টার পর পর্যন্ত রাত 2:30টার পর থেকে এখন পর্যন্ত আসলে কোনো হজ যাত্রীদের কোনো ফ্লাইট এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। শিডিউল অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি 11:30টার পর থেকে আবার নতুন করে শুরু হবে এবং আজকে সর্বমোট 13টি ফ্লাইটে 5300 জনের বেশি হজ যাত্রী কিন্তু সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা যাবেন এবং এখন বর্তমানে হজ ক্যাম্পের অবস্থা যদি একটু দেখাতে চাই, হাজিরা কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন। তারা যে বেসরকারি বা সরকারিভাবে যেভাবেই এজেন্সির মাধ্যমে এসেছেন, তাদের সম্মিলিতভাবে কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করানো হচ্ছে
প্রবেশ করাই কিন্তু তাদেরকে যা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা কিভাবে কোথায় কোন নির্দেশনা তারা মেনে চলবেন বা এখানে কিভাবে তারা থাকবেন। যদি একটু দেখাতে চাই, বর্তমানে এখানে কিন্তু হাজিদের একটি লাইন রয়েছে সামনে, সেখানে কিন্তু তারা সিরিয়ালি আছেন। তারা এখানে যে অনেকে আসলে আসছেন ঢাকার বাইরে থেকেও আসছেন, তারা আসলে অনেকের ফ্লাইট কালকে বা পরশু, তারা এখানে একদিন এখানে থেকে পরে কিন্তু তারা যাত্রা করবেন। এরকম কিন্তু আমরা হাজিদেরকে দেখছি যারা আসলে অনেক দূর থেকে এখানে এসেছেন, তো একটি দিন আগেই যাতে স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারেন মক্কা বা মদিনার উদ্দেশ্যে। তো মোটামুটি বলা হচ্ছে যে হাজিরা যারা হজ ক্যাম্পে এসেছেন এখনো পর্যন্ত বেশ কিছু গুরুতর আমার কাছে অভিযোগ কেমন কিছু আমরা পাইনি, তবে কিছু অভিযোগ রয়েছে, যেমন এখানে খাবারের মান উন্নয়নের পাশাপাশি এখানে যে বসার একটি ব্যবস্থা সেটি এখনো পর্যন্ত ভালো নেই। সো এই ছিল মোটামুটি আমার কাছে হজ ক্যাম্প থেকে সর্বশেষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে বরাবরের মতো রাত জেগে জ্বালানি তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। কমেনি ভিড় ও ভোগান্তি। এদিকে বিপিসি বলছে পরিস্থিতি সামাল দিতে এখন থেকে ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি সরবরাহ করা হবে। অপরদিকে বিআরটি এর চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন, তেলের মূল্য সমন্বয়ের পর পরিবহন ভাড়া নতুন করে ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার প্রস্তাব দ্রুতই পাঠানো হবে মন্ত্রণালয়। জাভেদ আব্দুল্লাহর প্রতিবেদন। রাজধানীর আফতাবনগরের বাসিন্দা রিয়াজুল ইসলাম, সাদিয়া আক্তার দম্পতি জ্বালানি সংগ্রহে 5 ঘন্টা একটি পাম্পে সময় অতিক্রম করেছেন। আক্ষেপের মিশেলে বাস্তবতা তুলে ধরে জানালেন, জ্বালানি সংগ্রহের পর সম্ভবত আজ আর বাসায় রান্নার সময় পাবেন না তারা। সন্ধ্যাবেলার সময় আর কি এই লাইনে অ্যাড হয়েছে, এর পরবর্তীতে আর কি এখনো আমার সহধর্মিণী আমার সাথেই একসাথেই করতেছি, এখনো বাসায় পৌঁছাইতে পারিনি। বাসায় ভাবছিলাম যে হচ্ছিল রান্না টান্না করবো বা খেয়ে দে, এখন বাসায় যাইতে তো অলরেডি 1-2টা বেজে যাবে আমাদের, তো পসিবল আর হবে না। ওই না খেয়ে বা টুকটাক কিছু খেয়ে ঘুমায় যেতে হবে। তাদের মতন রোজ এমন অগণিত মানুষের ভিন্ন ভিন্ন গল্পের সূচনা হচ্ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। যদিও রেকর্ড পরিমাণ দাম বাড়ার পরও পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান যানবাহনের সারি মোটেও ছোট হয়নি। দিন গড়িয়ে রাত হচ্ছে শুধু, কিন্তু দৃশ্য, প্রতিক্রিয়া, অভিযোগ একই রয়ে গেছে। বিকাল 5টা থেকে এখন বাজে প্রায় 11টা, আমরা এখনো তেল পাইনি। সারা রাত এখানে তেলের জন্য সিরিয়ালে থেকে আবার 7টায় অফিস যাইতে হবে। এই ভোগান্তি কবে কমবে? আমি যেমন আসছি নবীনগর থেকে, আমার এলাকায় একদিন তেল দিলে 10 দিন তেল দেয় না। সরবরাহকারীরা জানান, দর বৃদ্ধি পেলেও হুড়োহুড়ি আতঙ্ক কমেনি গ্রাহকদের। এমন পরিস্থিতিতে রবিবার রাতে বিপিসি হঠাৎ করে সিদ্ধান্ত জানায়, দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে ডিপোগুলো থেকে আরও বেশি করে জ্বালানি সরবরাহ বাড়ানো হবে। যদিও একাধিক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছে এ বিষয়ে অবগত নন। বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রেশনিং পদ্ধতি তুলে নেবেন তারা। আমার যেটা বরাদ্দ, এটা 25% বেশি পাবো আজকে আমি পাইনি, কালকে থেকে এটা হয়তো পাবো। বেশি দিলে হয়তো আমি পাবলিককে বেশি দিতে পারবো, অথবা পাবলিককে যেভাবে এখন রেশনিং করে দিচ্ছি সেটা হয়তো অনেক বেশি মানুষকে দিতে পারবো। এদিকে রবিবার রাতে বিআরটি এর চেয়ারম্যান বাস মালিক সংশ্লিষ্টদের সাথে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক বসেন। বৈঠক শেষে তিনি গণমাধ্যমে বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষিতে পরিবহন ভাড়া পূর্ণ নির্ধারণ করতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। তাদের মতামত ও সুপারিশসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানান, মন্ত্রণালয়ের পর্যালোচনা শেষে পরবর্তী যে কোনো দিন ভাড়া বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। এই ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে এইটাও বিবেচনা নিয়ে আমরা 2টা বিষয় বিবেচনা নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। সব দিক বিবেচনা করে মন্ত্রণালয় থেকে আসা চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই গণমাধ্যমে জানানো হবে বলে জানান বিআরটি এর চেয়ারম্যান। তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে। জাভেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দাম বাড়ানোর পর ফিলিং স্টেশনগুলোতে ডিপো থেকে বাড়তি জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তারপরও তেল নিতে রাজধানীর বিভিন্ন পাম্পে লম্বা লাইন দেখা যাচ্ছে। এ নিয়ে আরও জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। পাম্পগুলো কি বাড়তি বরাদ্দ পাওয়া শুরু করেছে কিনা, সবশেষ পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা?
জ্যোতিকা, আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। পাম্পগুলোর ক্ষেত্রে যে বরাদ্দর কথা বলা হচ্ছিল গতকাল রাত থেকে, সেই বরাদ্দ আমি যে ফিলিং স্টেশনে আছি সেই ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন এই অতিরিক্ত যে বরাদ্দটির ঘোষণা দেওয়া হয়েছিল সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই ফিলিং স্টেশনের জন্য যে বরাদ্দ ছিল সেটি হচ্ছে 4,500 লিটারের মতো পেট্রোল, 4,500 মতো ডিজেল এবং 4,500 লিটারের মতো যে অকটেন। আমরা যখন ম্যানেজারের সাথে কথা বলছিলাম সেই মুহূর্তে তিনি ডিপোতে যোগাযোগ করে জেনেছেন যে তার এই বরাদ্দটুকুই তিনি আজকে দিনের জন্য পাচ্ছেন। সেই ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে যে ডিপোর কাছে যে নির্দেশনা, সেই নির্দেশনা পৌঁছায়নি বলে ডিপো অতিরিক্ত যে বরাদ্দ প্রত্যেকটি পেট্রোল পাম্পের জন্য রেখেছেন, সেই পেট্রোল পাম্পের জন্য অতিরিক্ত বরাদ্দ তারা দিতে পারছেন না। এখানকার গ্রাহকদের সাথে এসে আমরা কথা বললাম। যারা গ্রাহক রয়েছেন তারা যেটি বলছেন যে তাদেরকে 4.5 ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে। কেউ 6টায় এসেছেন, কেউ 5টায় এসেছেন। তারা পেট্রোল নিতে পারছেন বাইক চালকরা, তবে যারা এখানকার অকটেনের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন তারা নতুন করে তেলের জ্বালানির গাড়ি আসার পরে হয়তো তারা সেই জ্বালানিটি পাবেন। সেই ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা করে তাদের অপেক্ষা করতে হবে। এবং তারা বলছেন যে একজন বাইক চালক বলছিলেন যে সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধির পরেও 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে যখন জ্বালানি নিতে হচ্ছে তখন দাম বৃদ্ধির যে সুফল তারা প্রত্যাশা করছিলেন যে হয়তো বা এই দীর্ঘ লাইন আর থাকবে না, সেই সুফল তারা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি এখন পর্যন্ত শেষ হলো না, সেই নিয়ে তাদের মধ্যেও এক ধরনের আক্ষেপ রয়েছে। আমরা এই বিষয়ে ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। ম্যানেজার বলেছেন যে 10% পেট্রোল এবং ডিজেলের বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে, 20% অকটেনের বরাদ্দের বাড়ানোর কথা বলা হয়েছে। সেটি যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তারা হয়তোবা লাইন যে দীর্ঘায়িত হচ্ছে সময় কিছুটা তারা ভালোভাবে দিতে পারবেন এবং অধিকাংশ গ্রাহক তখন হয়তোবা এর আওতায় আসতে পারবেন। তবে যে মোটা দাগে যে বিষয়টি তারা বলছেন যে এখনই দাম বাড়লেও রেশনিং পদ্ধতি থেকে এখনই মুক্তি মিলছে না। সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে যে বরাদ্দ তাদের প্রয়োজন ছিল সেই বরাদ্দ নিশ্চিত করা গেলেই রেশনিং পদ্ধতি থেকে মুক্তি মিলবে। এই ছিল আমার কাছে তেল সংক্রান্ত সবশেষ। জ্যোতিকা। মতিঝিল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন। জ্বালানি সংকটের রাজধানীতে কমছে রাইড শেয়ারিং চালক। আগের তুলনায় আয় অর্ধেকে নামায় পেশা ছাড়ছেন তারা। অনেকের অভিযোগ জ্বালানি তেলের দাম বাড়লেও গ্রাহকরা বেশি ভাড়া দিতে চায় না। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। রাজধানীর কাকরাইল মোড়ে আব্দুল্লাহর দীর্ঘ অপেক্ষা যাত্রীর জন্য। তার এই রাইড শেয়ারের আয় থেকেই চলে সংসার, সন্তানের পড়ালেখা। তবে প্রায় 1.5 মাসের জ্বালানি সংকটে রাইড শেয়ার করে আগের মতো আয় হচ্ছে না, সেই আক্ষেপ তার কণ্ঠে। তেলের সংকট ছিল না, তখন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পাম্পেতে তেল নিতে পারছি, টিপও আমরা মারতে পারছি, মোটামুটি আমাদের ইনকাম ভালো ছিল। একদিন তেল নিতে যায়, একদিন গাড়ি চালাই, এমতো অবস্থা আমাদের ইনকামের অবস্থা খুবই খারাপ। নগর জুড়ে তার মতো অনেকেই দীর্ঘ অপেক্ষা যাত্রীর জন্য। কিছুদিন আগেও নগরীর অলিগলিতে প্রায় দেখা মিলত বাইক চালকদের। তবে সম্প্রতি অনেকটাই বদলেছে সেই চিত্র। নগরীতে তেমন দেখা মেলে না পেশাদার বাইকারদের। তাদের অভিযোগ, তেল সংগ্রহ করতে দিনের অর্ধেকের বেশি সময় চলে যায় পাম্পে। দীর্ঘ অপেক্ষার পর জ্বালানি পেলেও তা চাহিদার অর্ধেক। এতে রাইড শেয়ারিং এর থেকে বেশি সময় ব্যয় হচ্ছে তেল সংগ্রহ করতে। ভোর 5টায় এসে সিরিয়াল দিছি, ভোর 5টায় ঘুম পাড়তে পারি নাই, খাইতে পারি নাই, গোসল করতে পারি নাই। বলা যায় ফুল টাইমই তেল নিতে যায়। একদিনই সকাল 7টায় দাঁড়াইলে বিকেল 5টায় তেল পাওয়া যায়। এমন দুর্ভোগের মধ্যেই আবার বেড়েছে জ্বালানির দাম, যার প্রভাব পড়েছে চালকদের আয়ও। তবে বাড়তি ভাড়া দিতে নারাজ গ্রাহকরা। অনেকেই খরচ বাঁচাতে বেছে নিচ্ছেন গণপরিবহন। অন্যদিকে চালকরাও চাহিদা মতো মেলাতে পারছে না যাত্রী, ফলে দৈনিক ট্রিপ কমেছে প্রায় অর্ধেকে। যাত্রীও জানা গেছে যে এখন হয়তো ভাড়া বেশি কবে এখান থেকে চলে যাচ্ছে। আমরা ভাড়া কইলে কয় যে না, দাম ভাড়া বেশি হয়ে যাচ্ছে। ওরকম ভাবে ভাড়াও পাচ্ছি না, আর যদিও পাই ভাড়া কম বলে। করোনার পর অনেকেই চাকরি বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে বেছে নেন এই পেশা। তবে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে বিকল্প পেশা নিয়ে ভাবতে হচ্ছে। এমনকি আয় কমায় পরিবার স্বজন নিয়ে অনটনে দিন যাপন করছেন বলেও অভিযোগ জানান তারা। অনেক টাফ ব্যাপার হয়ে যাবে যদি এরকম চলতে থাকে, এই পেশাটা খুব করতে পারবো না। অ্যাপসে ভাড়া মারলে আসলে আমাদের সংসার চালানো খুব কষ্ট হবে।
এদিকে জ্বালানির দাম বাড়লেও এবার সংকট দূর করতে সরকারকে ভূমিকা রাখার তাগিদ চালকদের। সানিম মৃধা, এখন, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। করোনা সংক্রমণের কারণে প্রাথমিক সমাপনী ও পিএসসি পরীক্ষায় অংশ না নিয়ে অটোপাসের পর এবারই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৬ ব্যাচের ১৮.৫ লাখ শিক্ষার্থী। শিক্ষা গবেষকরা বলছেন, পরীক্ষা আয়োজনে নিয়মের কড়াকড়ি মানসিক চাপ বাড়াবে পরীক্ষার্থীদের। অবশ্য শিক্ষা বোর্ডের বক্তব্য, আতঙ্কের কিছু নেই। হোসেন জাহিদের প্রতিবেদন। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন প্রায় 18.৫ লাখ শিক্ষার্থী। মোট ৩,৯০২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা, যার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14 লাখ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় 4.5 লাখ পরীক্ষার্থী। এই শিক্ষার্থীরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের পর নতুন কারিকুলাম বাতিল হওয়ায় দশম শ্রেণীতে ফিরতে হয়েছে 2012 সালের পুরনো কারিকুলামে। এজন্য আবারও নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এরই মধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। বিশেষ নিরাপত্তায় জেলায় জেলায় পৌঁছে গেছে প্রশ্নপত্র। পরীক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষায় অংশ নেবেন এমন প্রত্যাশা করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। যে কয়টা ধাপ থাকে সেগুলো আমরা সবই ফর্মালিটিগুলো আমরা কমপ্লিট করেছি। আমাদের প্রশ্ন স্ব জায়গায় পৌঁছে গেছে। এই প্রশ্নগুলোর উপর নজরদারি যথাযথভাবে রাখার ব্যবস্থা, সার্বিক বিষয়ে আমরা অ্যালার্ট আছি। পরীক্ষা আশা করি 21 তারিখ থেকে আমরা সুন্দরভাবে শুরু করে তারপরের মাসে 20 তারিখের মধ্যে সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো আশা করছি। এবারই প্রথম সিংহভাগ পরীক্ষা কেন্দ্রে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নীরব এক্সপেলের নিয়ম ফিরিয়ে এনে সমালোচনার জেরে পরে বাতিল করা হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বন থামাতে শিক্ষা মন্ত্রণালয়ের এসব পদক্ষেপকে ইতিবাচক দেখেন শিক্ষা গবেষকরা। তবে নিয়মের জোরাজুরি শিক্ষার্থীদের সাবলীল পরীক্ষায় অংশ নিতে মানসিক পীড়নের কারণ হতে পারে বলে আশঙ্কা করেন এই শিক্ষা গবেষক। পরীক্ষা আতঙ্ক সৃষ্টি করা, এই আতঙ্ক সৃষ্টি করা এবং ভীতির মধ্য দিয়ে কিন্তু ভালো কিছু আসবে না, বরং তারা যা পারত সেটা আরও ক্ষতিগ্রস্ত হবে। তারা সাইকোলজিক্যালি কেউ কেউ কলাপস করবে, কেউ কেউ ড্যামেজড হবে, কেউ কেউ ডিপ্রেশনে চলে যাবে। বারবার কারিকুলাম চেঞ্জ করা হচ্ছে, বারবার আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, ছিল। তারা স্বাভাবিক পরীক্ষা কতটুকু দিতে পারবে এটা নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়ে গেছে আমাদের। পরীক্ষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে দীর্ঘমেয়াদী শিক্ষানীতি প্রণয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই গবেষক। যারা শিক্ষা নিয়ে কাজ করছেন সরকারে, এখন তাদেরই শিক্ষা সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। হোসেন জাহিদ, এখন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করায় ওমান সাগর থেকে ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এর নিন্দা জানিয়ে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এমনকি সোমবার ইসলামাবাদে আলোচনায় বসার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে ইরান। তবে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। চুক্তি না হলে ভয়াবহ হামলার হুমকিও দিয়েছে তিনি। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরানের নৌবন্দরের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেয় সমঝোতার লক্ষ্যে দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকট। ঠিক তখনও আগুনে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার ওমান সাগরে ইরানের পতাকাবাহী এমভি তুস্কা নামের একটি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এরপর জাহাজটিকে আটক করা হয়। অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় হরমুজ প্রণালীর কাছ থেকে ইরানের জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরান। শিগগিরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে আইআরজিসি। এছাড়া যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেয় টোল দিয়েও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করে রেখেছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফার আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের ইসলামাবাদে বৈঠকের আগে যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংসের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে অবরোধ তুলে না নেয় আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্র ভয়ভীতি দেখিয়ে ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র এক পা না বাড়ালে
ইরানও পা বাড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান আলোচক ও স্পিকার বাঘের গালিবাফ। এই অবস্থায় বাড়ছে উত্তেজনার পারদ, প্রকট হচ্ছে যুদ্ধের সংখ্যাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মিরপুরের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় নিউজিল্যান্ড। অন্যদিকে সমতায় ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ওডিআইয়ের আগে প্রখর রোদ্রেই ঘাম ছড়িয়েছেন উভয় দলের ক্রিকেটাররা। ম্যাচ শুরু সকাল 11টায়। রেজাউল করিমের প্রতিবেদন। ঘরের কন্ডিশনে বরাবরই শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। বিশেষ করে নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডে হলে এগিয়ে থাকার পাল্লাটা ভারী থাকে টাইগারদের দিকেই। তবে জয়ের সম্ভাবনা জাগিয়েও মাঝারি টার্গেটে প্রথম ওয়ানডেতে হারে বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। দ্বিতীয় ওয়ানডের আগে প্রেস কনফারেন্স সামলেছেন পেসার শরীফুল ইসলাম। জানিয়েছেন জয়ের জন্য বোলারদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ব্যাটারদের। আগের ম্যাচে পিচের আচরণ নিয়েও কথা বলেছেন এই পেসার। আমরা যখন মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইমে এর থেকে আরও ভালো হবে। মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে। দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবে। দিনের বেলা ম্যাচ থাকায় উভয় দলের জন্যই বড় চ্যালেঞ্জ, প্রচণ্ড গরম। তাই এই ম্যাচেও টস যারা জিতবে তারাই ব্যাট করবে, এমনটা মনে করেন লাথানি স্মিথ। পিচ নিয়েও পজিটিভ এই কিউই পেসার। It is a hell of a lot hotter bowling first in those conditions. It will be tough, but I think it'll be short spells for the seamers, making sure 2 overs, max 3 overs, and go off, get some fluids on board, put your feet up, and then come back on and bring some heat again for another couple of overs. But it's going to be a team effort, everyone relying on each other. We've got 14 players here, so the guys that aren't playing are probably going to have to help out. And as you would have seen, our staff are running around the boundaries giving drinks as well. So it certainly is definitely harder bowling first here in those conditions, but it's something we're aware of and we're going to prep accordingly for as well. প্রখর রৌদ্রে নিউজিল্যান্ডের কঠোর অনুশীলন, লক্ষ্য একটাই, পরের ম্যাচে জিতে 2-0 এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে বাংলাদেশও আশাবাদী দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সমতায় ফেরার। কাজটা কঠিন, তবে সেই কাজটাই সহজ করতে হবে ব্যাটারদের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে রেজাউল করিম, এখন, ঢাকা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।